গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টিবিলাস পর্ব ৭ এবং এটি শেষ পর্ব। এশা বনের দিকে ফিরল। সে বসেছিল পিঁড়িতে। পিঁড়ি আর একটু টেনে নিল শামার দিকে। গলা সামান্য নামিয়ে বলল, আপা শোনো, আমি খুব খারাপ ধরনের, খুবই বাজে টাইপ একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি, কারণ তাকে আমার খুব পছন্দ। কেন পছন্দ? কেন পছন্দ সেটা আরেকদিন বলবো, এখন পরিকল্পনা শোনো। আমি ঠিক করেছি তাকে বিয়ে করব কাজী অফিসে। তার বিরুদ্ধে পুলিশের বেশ কয়েকটা মামলা আছে। সে যেন কাজী অফিসে বিয়ের পরপর পুলিশ তার খোঁজ পায়। কাজী অফিস থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, যেন পরের ২ বছর বা ৩ বছর সে জেল থেকে যেন না বের হতে পারে। পুলিশ কি? এটা ছাড়া আমার কোনো পথ নেই আপা। বিয়ের পরপর সে যদি জেলে চলে যায়, যদি অনেকদিন সে তার স্ত্রীর সঙ্গে দেখা না করতে পারে, তাহলে যে কষ্টটা পাবে তার সাথে কোনো কিছুর তুলনা নেই। এই কষ্টটাই তাকে বদলে ফেলবে। বাকি জীবন সে চেষ্টা করবে যেন এক মুহূর্তের জন্যও আমাকে ছেড়ে থাকতে না হয়। তোর কষ্ট হবে না? আমি ভবিষ্যতের আনন্দটা দেখতে পাচ্ছি তো। আমার কষ্ট হবে না। তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি কেন বিয়ে করতে পারছি না তা বুঝতে পারছো তো? যে পরিবারের একটা মেয়ে এমন একজনকে বিয়ে করে যাকে বিয়ের দিনই পুলিশ ধরে হাজতে নিয়ে যায়, সেই পরিবারের মেয়েরা কেমন? সেই পরিবারের অন্য মেয়েদেরও তো বিয়ে হবার কথা না। বুঝতে পারছো? পারছি। কিছু বলবে? এত হিসাব নিকাশ করে কি সংসার চলে? সংসার তো কোনো অঙ্ক না। কে বলল অঙ্ক না? অঙ্ক তো অবশ্যই জটিল অঙ্ক, তবে খুব জটিল না। আপা, মাংসের লবণটা চেখে দেখা তো লবণ ঠিক হয়েছে কিনা। লবণ চাকতে আমার কেন জানি সবসময় ঘেন্না লাগে। রাত ১০টার পর থেকে আব্দুর রহমান সাহেব খুব অস্থির হয়ে পড়লেন। একবার বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ান, একবার যান রাস্তায়, আবার ঘরে ফিরে আসেন। সুলতানা বললেন, খেয়ে নাও, রাত হয়ে গেছে। আব্দুর রহমান সাহেব বললেন, খিদে নেই। সুলতানা বললেন, ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না, এসে পড়বে, যাবে কোথায়? আব্দুর রহমান সাহেব চাপা গলায় বললেন, গাধা ছেলে, কোথায় না কোথায় গিয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে কিনা কে জানে। রাস্তা হারাবে না, চলে আসবে। কি করে বললে চলে আসবে? সব জেনে বসে আছো, দেখি শার্ট প্যান্ট দাও। শার্ট প্যান্ট দিয়ে কি করবে? ছেলে খুঁজে বের করতে হবে না? এত বড় শহরে তুমি কোথায় খুঁজবে? আব্দুর রহমান সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, আমাকে কি করতে বলো? খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়বো? আমার ছেলে ঘরে ফিরছে না, আর আমি বিছানায় শুয়ে থাকবো? তুমি আমার সামনে তাল গাছের মতো দাঁড়িয়ে থাকবে না, আমার সামনে থেকে যাও। সুলতানা সামাদের ঘরে গেলেন। গলা নিচু করে বললেন, তোর বাবা কাছে মন্টুকে নিয়ে আয়। এসা বলল, অসম্ভব, ১ সপ্তাহ মন্টুকে লুকিয়ে রাখতে হবে। তোর বাবা কাছে। কাঁদুক, তোমার ইচ্ছে হলে তুমি রুমাল দিয়ে বাবার চোখ মুছিয়ে দাও, ১ সপ্তাহ আমি মন্টুকে লুকিয়ে রাখবই। সুলতানা শান্ত গলায় বললে, মা, এটা তোর সংসার না, এটা আমার সংসার। তোর সংসার তুই তোর মতো করে চালাবি, আমার সংসার আমি দেখব আমার মতো। মানুষটা হাউমাউ করে কাঁদছে। তোরা যত ইচ্ছা তোদের স্বামীকে কাঁদাস, আমি আমার স্বামীকে কাঁদতে দিব না। শ্যামা বলল, মা, তুমি বাবার কাছে যাও, আমি মন্টুকে নিয়ে আসছি। মন্টু বেশ সহজভাবে কার্পেটে বসে টিভিতে এক্স ফাইল লিখছিল। আজকের পর্বটা দারুণ। টেনশনে মন্টুর শরীর কাঁপছে, পর্দা থেকে চোখ সরাতে পারছে না। শ্যামা যখন বলল, মন্টু, বাসায় যা। মন্টু বলল, আপা ১৫ মিনিট পরে যাই। এক্স ফাইল হচ্ছে? হুম, আচ্ছা ঠিক আছে, ১৫ মিনিট পরেই যা। মোতালেব সাহেব নিজের ঘরের খাটে আছাওয়া হয়ে বসে আছেন। শ্যামা ঘরে ঢুকে বলল, চাচা, আপনি কি রাতের খাবার খেয়ে ফেলেছেন? মোতালেব সাহেব বললেন, না।
আজকে একটু দেরি করে খেতে বসবেন? এসা মাংস রান্না করছে। আমি এক বাটি মাংস দিয়ে যাব। মাংস দিতে হবে না, রাতে আমি কিছু খাই না। ১ গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়ব। মুখ বাঁকা করে আছেন কেন? হাঁটু ব্যথা করছে? হুম। পায়ে গরম তেল মালিশ করে দেই? কিচ্ছু করতে হবে না। এরকম করে কথা বলছেন কেন? কি হয়েছে? কিছুই হয়নি। তোকে দেখে কেন জানি বিরক্ত লাগছে। তুই সামনে থেকে যা তো। যাবার সময় বাতিটা নিভিয়ে দিয়ে যা। একটা টেলিফোন করি চাচা। যা ইচ্ছে কর। শামা বাতি নিভিয়ে চলে গেল। রিনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবে, তারপর মন্টুকে নিয়ে বাসায় ফিরবে। মোতালেব সাহেব অন্ধকারে হাসলেন। আজ মনটা এই মুহূর্তে খুব ভালো। তিনি উকিল ডাকিয়ে উইল করেছেন। উইলে শামা নামের মেয়েটিকে তার ইহজীবনের সমস্ত সঞ্চয় দিয়ে গিয়েছে। কাজটা পড়তে যথেষ্ট ঝামেলা হয়েছে। নিজের কন্যা জীবিত থাকতে অন্য কাউকে সম্পত্তি দেওয়া যায় না। আইনের জটিলতা আছে। উইল সাহেবকে আইনের জটিলতা থেকে পথ বের করতে হয়েছে। শেষ পর্যন্ত পথ বের করা গেছে। মোতালেব সাহেব ঠিক করেছেন, আজই কাগজপত্র ফাইনাল যেহেতু হয়েছে, আজ থেকে তিনি শামার সঙ্গে যত সম্ভব খারাপ ব্যবহার করবেন। যেন তার মৃত্যুর পর তার দানপত্রের খবর পেয়ে শামা ফুপিয়ে ফুপিয়ে তার জন্য কাঁদে। তিনি পিঠে ক্রস দেওয়া একজন মানুষ, তার মৃত্যুর পর কেউ কাঁদবে না, এই বিষয়টি তাকে খুব কষ্ট দিত। আজ তিনি জানেন কেউ কাঁদবে না, এটা ঠিক না। একটা মেয়ে কাঁদবে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। মোতালেব সাহেবের চোখে হঠাৎ পানি এসে গেল। ট্রিনা খলবল করে বলল, শামা, তুই আমাকে চাইনিজ খাওয়াবি কিনা বল? চাইনিজ খাবার মতো কোনো কিছু ঘটেছে নাকি? হ্যাঁ, ঘটেছে। কবে চাইনিজ খাওয়াবে? কথায় কথায় চাইনিজ খাওয়াবার মতো কি অবস্থা আমার আছে? টাকা ধার কর, চাচার কাছ থেকে ধার নে। শোন, আমি তোর জন্য কি করেছি। আমার ট্রিক্স ১০০ ভাগ কাজ করেছে। মিস্টার হুক্কা অ্যান্ড হিজ ফ্যামিলিকে পুরোপুরি কবজা করে ফেলেছি। ওই দিন যদি তোর ব্যাগে মিস্টার হুক্কার চশমা না রাখতাম, তাহলে এটা করতে পারতাম না। হুক্কা ফ্যামিলি গোপনে তোদের সব খবরাখবর নিয়েছে। হুক্কার মাথা একদিন কলেজে গিয়ে তোকে দেখে এসেছে। তোর কি মনে পড়েছে, হাবা হাবা টাইপের এক মহিলা একদিন কলেজে এলেন? আমি তাকে দেখে খুব আহ্লাদ করলাম। উনি হচ্ছে হুক্কা মাতা। ওরা আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় তোদের বাড়িতে ফরমাল প্রস্তাব নিয়ে যাবে। হুক্কার পিতা খুবই অসুস্থ, এখন মরেন তখন মরেন অবস্থা। কাজেই ব্যবস্থা এমন থাকবে যে প্রস্তাব দেবার পর প্রস্তাব গ্রাহ্য হলে সঙ্গে সঙ্গে কাজে আনতে লোক যাবে, বিয়ে হয়ে যাবে। মিস্টার হুক্কা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বারডেমের হাসপাতালে মৃত মৃত্যুপথযাত্রী পিতার শয্যার পাশে উপস্থিত হবেন। ঘটনা কেমন ঘটিয়েছি বল দেখি? ভালো। বিয়ের প্রস্তাব নিয়ে কে যাচ্ছে জানিস? বাংলাদেশের অতি বিখ্যাত ব্যক্তি। তাদের পরিচয় দিলাম না, এই অংশটা সারপ্রাইজ থাকুক। শামা, তুই খুশি তো? বুঝতে পারছি না। নি যখন নিজেদের সুইমিং পুলে মনের আনন্দে সাঁতার কাটবি তখন বুঝবি। শামা, আমি এখন রাখি, কাল তোদের বাসায় এসে সব বলবো। চাচা চাচির সঙ্গেও কথা বলবো। আচ্ছা, আসল কথা তো বলতেই ভুলে গেছি। এতক্ষণ শুধু নকল কথা বললাম। আসল কথা হলো, আগামীকাল দুপুরে তুই আমার সঙ্গে চাইনিজ খাবি। ওই ভদ্রলোক থাকবেন? হ্যাঁ, থাকবে। যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকে একটু বাজিয়ে নিবি না? সামান্য লাউ কেনার সময়ও তো মানুষ লাউয়ে চিমটি দিয়ে দেখে, টোকা দিয়ে দেখে। তুই টোকা দিবি না? আচ্ছা। এরকম শুকনো গলায় কথা বলছিস কেন? তোর উচিত আনন্দে লাফানো। আমি তোর জন্য কি করলাম এটা তুই এখন বুঝতে পারবি না, ১০ বছর পর বুঝবি। মনে থাকে যেন আগামীকাল দুপুর। তোর কোনো সাদা শাড়ি আছে? সাদা শিফন? না। আচ্ছা, সাদা শাড়ি আমি নিয়ে আসব। মেয়েদের সবচেয়ে মানায় ধবধবে সাদা শাড়িতে। আর দেশের মেয়েরা সাদা শাড়ি পরে না, কারণ সাদা বিধবাদের রং। তুই পরবি ধবধবে সাদা রং। গলায় থাকবে মুক্তোর মালা, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক দিবি। সাদার ভেতর থেকে লাল রং লাফ দিয়ে বের হবে। তোর কি মুক্তার মালা আছে? না।
অসুবিধা নেই, আমি জোগাড় করব। শামা টেলিফোন নামিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর আতাউরের নম্বরে ডায়াল ঘুরল। একজন মহিলা ধরলেন, নরম গলায় বললেন, তুমি কে? শামা বলল, আমার নাম এশা, আমি আতাউর ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও অসুস্থ, ওকে তো দেওয়া যাবে না। কি হয়েছে? ও অসুস্থ। এ বলে মহিলা টেলিফোন রেখে দিলেন। শামা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার কাছে মনে হচ্ছে বাড়িটা কাঁপছে, সে এক্ষুনি পড়ে যাবে। আশফাকুর রহমান নীল ব্লেজার পরেছেন। এই গরমেতেও ব্লেজার পরে না, তিনি পরেছেন। তাকে দেখে মনে হচ্ছে ব্লেজার ছাড়া অন্য কিছু পরলে তাকে মানাতো না। আমার কাছে মনে হলো বিয়েবাড়িতে ভদ্রলোকে একরকম দেখাচ্ছিল, আজ অন্যরকম দেখাচ্ছে। বিয়েবাড়িতে তার মধ্যে ছেলে মানুষই ভাব ছিল, আজ নেই। আশফাকুর রহমান তৃণার দিকে তাকিয়ে বললেন, তৃণা বললে তোমার ৬ জন বান্ধবী একসঙ্গে থাকবে। তৃণা বলল, ৬ জন না ৭ জন। মীরার বিয়েতে আমাদের একজন যেতে পারেনি, সেও আজ থাকবে। তবে তারা সবাই আসবে ১ ঘণ্টা পর। শুরুতে থাকবো আমরা ৩ জন। ও আচ্ছা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন বলেছিলেন, চেয়েছিলেন? না, ওনার সঙ্গে তো আর পরে দেখা হয়নি। এই তো দেখা হলো, ক্ষমাটা চেয়ে নিন। ক্ষমা প্রার্থনার দৃশ্য দিয়ে আজকে টোকাটুকি খেলা শুরু হোক। টোকাটুকি খেলা মানে? টোকাটুকি খেলা আপনি বুঝবেন না? আমরা বান্ধবীরা অনেক সাংকেতিক ভাষা ব্যবহার করি। কই, ক্ষমা প্রার্থনা শুরু করুন। সবাইকে অবাক করে দিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। মঞ্চে বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে কথা বলা শুরু করলে। ক্ষমা প্রার্থনা নিয়ে তৃণা মজা করেছিল। ভদ্রলোককে দেখে মনে হচ্ছে তিনি মজা করছেন না। বিয়েবাড়িতে ওই রাতের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। আপনাকে অপ্রস্তুত করার জন্য আপনার বান্ধবীরা যে এই কাণ্ডটা করবে তা আমার মাথাতেও আসেনি। আমি যে কি পরিমাণ লজ্জা পেয়েছি তা শুধু আমিই জানি। শ্যামা বলল, লজ্জা পাওয়ার মতো এমন কিছু আপনি করেননি। আপনি দাঁড়িয়ে থাকবেন না, আপনি বসুন। ভদ্রলোক বসলেন। তৃণা বলল, শ্যামা, এখন তোকে খুব জরুরি একটা কথা বলছি, মন দিয়ে শোন। আশফাকুর রহমান সাহেবের বাবা খুব অসুস্থ। বেশিরভাগ সময়ই তাকে অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে। তিনি তার একমাত্র ছেলের একটা গতি হয়েছে এটা দেখে যেতে চান। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে ওনার জন্য চমৎকার একটা মেয়ে খুঁজে বের করা। তোর জানা মতে কেউ আছে? শ্যামা তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। ভদ্রলোক শ্যামার দিকে তাকিয়ে বললেন, আপনার বান্ধবীর কথায় সামান্য ভুল আছে, ভুলটা আমি ঠিক করে দেই। আমার বাবা প্রচণ্ড শারীরিক কষ্টে আছেন। এই অবস্থায় একজন মানুষ নিজের কষ্ট ছাড়া কোনো কিছুই ভাবতে পারেন না। কাজেই তিনি পুত্রবধূর মুখ দেখে মরতে যাচ্ছেন, এটা খুবই ভুল কথা। তবে আমার আত্মীয় স্বজনরা এ ধরনের কথা বলছেন, এটা ঠিক। আমার ধারণা ঢাকা শহরের সব রূপবতী মেয়েদের প্রাথমিক ইন্টারভিউ নেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। তৃণা বলল, শুধু একজন বাকি আছে, শ্যামা বাকি আছে। শ্যামার ইন্টারভিউ আপনি নিয়ে নিন। তবে আপনার ইন্টারভিউ আগে শ্যামা আপনার বুদ্ধি পরীক্ষা করবে। বুদ্ধি পরীক্ষায় আপনি যদি ফেল করেন তাহলে তার ইন্টারভিউ নিয়ে কোনো লাভ নেই। শ্যামা আপনার দিকে ফিরেও তাকাবে না। ভদ্রলোক আগ্রহের সঙ্গে বললেন, বুদ্ধি পরীক্ষাটা কি রকম? তৃণা বলল, মাকড়সা নিয়ে একটা ধাঁধা, বেশ কঠিন পরীক্ষা। প্রায় ৯০% লোক এই পরীক্ষায় ফেল করে, কাজেই সাবধান। শ্যামা বলল, তৃণা আপনার সঙ্গে ঠাট্টা করছে। ধাঁধা জিজ্ঞেস করে কি আর মানুষের বুদ্ধি পরীক্ষা করা যায়? ভদ্রলোক বললেন, তবু শুনি, আমার শুনতে ইচ্ছে করছে। তৃণা বলল, শ্যামা লজ্জা পাচ্ছে, সে বলবে না। তার হয়ে আমি প্রশ্নটা করছি। মনে রাখবেন, এর উত্তর না দিতে পারলে কিন্তু সঙ্গে সঙ্গে শ্যামা আপনাকে বাতিল করে দিবে। মুখে অবশ্য কিছু বলবে না, কাজেই সাবধান। ভদ্রলোক তীব্র দৃষ্টিতে তৃণার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তিনি চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। উত্তেজনায় তার ফর্সা মুখে লালচে আভা দেখা যাচ্ছে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। শ্যামার কাছে মনে হচ্ছে
বিয়েবাড়িতে ভদ্রলোকের ভিতরে যে ছেলে মানুষই দেখা গিয়েছিল, সেই ছেলে মানুষিটা আবার ফিরে এসেছে। ট্রিনা মাকড়সার ব্যাপারটা বলেছে। ভদ্রলোক চোখের পাতা না ফেলে শুনছেন। মনে হচ্ছে সত্যি সত্যি তিনি কোনো ভয়ঙ্কর পরীক্ষা দিতে বসেছেন। আমার হঠাৎ করেই মনে হলো, এ ভদ্রলোকের সঙ্গে বিয়ে হলেও তার নাম রাখা যাবে আশা। আশফাকুর রহমানের শামার আশা। বারান্দার কাঠের চেয়ারের হাতলে একটা কাক বসে আছে। সুলতানার বুক ধক করে উঠল। এটা কি কোনো অলক্ষণ? কাকা করে কাক ডাকাটা অলক্ষণ, কিন্তু একটা কাক ঝিম ধরে অনেকক্ষণ চেয়ারে বসে থাকলে তার মানে কি হয়? কাক চুপ করে বসে থাকার পাখি না, সে খাবারের খোঁজে ছটফট করবে, ঘাড় বাঁকিয়ে গৃহস্থকে দেখবে। এ কাজটা সে করছে না, ঝিম ধরে বসে আছে। সুলতানা রান্নাঘরে ঢুকলেন। এশাকে কার সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে। তিনি জানেন লক্ষণ অলক্ষণ বিষয়ে, এশা কিছুই জানেন না। আধুনিককালে মেয়েদের লক্ষণ বিচারের সময় নেই। তবু মনের শান্তির জন্য জিজ্ঞেস করা। সুলতানা চিন্তিত ভঙ্গিতে বললেন, এশা, একটা কাক তোর বাবা চেয়ারের হাতলে অনেকক্ষণ ধরে বসে আছে। এশা পায়েস রাখছিল। পায়েস রান্নার প্রধান কৌশল ক্রমাগত হাঁড়ির দুধ নাড়াচাড়া করা। একটু থামলেই দুধ ধরে যাবে, পায়েসে দুধ পড়া গন্ধ এসে যাবে। সে চামচ নাড়তে নাড়তেই বলল, কাক বসে আছে তো কি হয়েছে? কোনো অলক্ষণ না তো? এসা হেসে ফেলল। সুলতানা বললেন, কাকটাকে দেখে ভালো লাগছে না। কাক দেখে ভালো না লাগার কোনো কারণ নেই মা। কাক তো ময়ূর না যে দেখে ভালো লাগবে। আজ সকাল থেকে তুমি লক্ষণ বিচার শুরু করেছ। দয়া করে মনটা শান্ত করো। পায়েসটা পায়েসের মিষ্টিটা একটু চেখে দেখো। সুলতানা মিষ্টি চাখলেন। মিষ্টি বেশি হয়েছে না কম হয়েছে কিছুই বললেন না। তিনি খুবই অস্থির বোধ করছেন। তার অস্থির বোধ করার সঙ্গত কারণ আছে। শামার আজ রাতেই বিয়ে হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রিনার উদ্যোগে আনা পাত্রের সঙ্গে বিয়ে সম্পর্কিত সব কথাবার্তা শেষ হয়েছে। পাত্রের নানিকে চিরাং থেকে আনা হয়েছে। তিনি সন্ধ্যার পর লোকজন নিয়ে শামাকে দেখতে আসবেন। তিনি যদি বলেন মেয়ে পছন্দ হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে বিয়ে পড়ানো হবে। আব্দুর রহমান সাহেবকে কাজে এনে ডেকে রাখার কথা বলে রাখা হয়েছে। তার নিকট আত্মীয় স্বজনকেও খবর দিয়ে রাখতে বলা হয়েছে। আব্দুর রহমান সাহেব বলেছেন, আমি সব খবর দিয়ে রাখলাম। কাজী নিয়ে আসলাম। ছেলের নানি বললেন মেয়ে পছন্দ হয়নি। তখন এতে পাত্রের মামা ব্যারিস্টার ইমরুল হক হাইকোর্টে প্র্যাকটিস করেন। খুবই বিরক্ত গলায় বললেন, ছেলের নানি এ ধরনের কথা বলবেন না। আমরা সব ঠিকঠাক করেই তবে ওনাকে আনিয়েছি। উনি আমাদের সবার মুরব্বী, এই জন্যই ওনাকে সামনে রাখা। আপনি কি আমাদের কথার উপর ভরসা পাচ্ছেন না? আব্দুর রহমান সাহেব বললেন, কেন ভরসা পাবো না? ভরসা অবশ্যই পাচ্ছি। ভরসা না পেলে তো পাবার তো কিছু নেই। সমস্যা থাকলে বলুন, কাজে আমরা নিয়ে আসবো। আপনাদের কিছু করতে হবে না। না না, কোনো সমস্যা নেই। আমরা তাড়াহুড়া করছি কারণ ছেলের বাবা অসুস্থ। বারডেমে আছেন, যে কোনো মুহূর্তে এক্সপায়ার করতে পারেন। উনি যেন ছেলের বউ দেখে যেতে পারেন, সেজন্য এর ব্যবস্থা। বুঝতে পারছেন? পারছি। আপনাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে। আপনি কি চিন্তিত? জি না, চিন্তিত না। শুধু শুধু চিন্তিত হবে কেন? আব্দুর রহমান সাহেব শুধু মুখে বললেন, শুধু শুধু চিন্তিত হব কেন? আসলে তিনি খুবই চিন্তিত বোধ করছেন। এত বড় ঘরে তার মতো সাধারণ মানুষের সম্পর্ক করাটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছেন না। তার চেয়ে অনেক বেশি চিন্তিত সুলতানা। সুলতানার চিন্তার প্রধান কারণ, আজ সন্ধ্যার আগে যদি ছেলের বাবা মারা যায়, তাহলে তো আজ বিয়ে হবে না এবং অবশ্যই পাত্রপক্ষ পিছিয়ে পড়বে। তাদের মধ্যে কেউ না কেউ বলবে মেয়ে অলক্ষণা। বিয়ের কথা হলো, অমনি ছেলের বাবা গেল মরে। শ্বশুর খেকো কন্যা। সুলতানার আজ সকাল থেকে যে শুধু লক্ষ্য বিচার করছেন, এই কারণেই করছে। শুধু কাকের ব্যাপারটা ছাড়া লক্ষণ বিচারের ফলাফল শুভ। অনেকদিন বৃষ্টি হচ্ছে না। আজ সকাল থেকেই
আকাশ মেঘে মেঘে কালো। আকাশের ভাব দেখে মনে হয় যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। বিয়ের দিন বৃষ্টি শুভ। বিয়ের দিন এশাকে দিয়ে পায়েস রান্না বসিয়েছেন। এর মধ্যে সুলতানার একটা গোপন পরীক্ষা আছে। বিয়ের দিন কনের বাড়িতে রান্না করা পায়েস যদি ধরে যায় কিংবা পড়ে যায় কিংবা পাতিল উল্টে পায়েস মাটিতে পড়ে যায়, তাহলে বিরাট অলক্ষণ। এশা রান্না করা পায়েস খুব ভালো হয়েছে। এটা একটা ভরসার কথা। সুলতানা এক বাটি পায়েস এনে শামার ঘরে ঢুকলে। শামা খুব মনোযোগ দিয়ে পায়ের নখ কাটছিল। সে নেল কাটার থেকে চোখ না তুলেই বলল, পায়েস খাবো না মা, দেখেই ঘেন্না লাগছে। পায়েস দেখে ঘেন্না লাগার কি আছে? ঈদের দিন ছাড়া অন্য যে কোনো দিন পায়েস খেলে আমার ঘেন্না লাগে। একটু চেখে দেখ। চেখেও দেখবো না। আজ আমার বিয়ের দিন, অন্তত আজকের দিনে আমাকে দিয়ে জোর করে কিছু করাবে না। তোর বান্ধবীরা তো কেউ এখনো এলো না। সবাই আসবে। এখন তো মাত্র সকাল 10টা বাজে। এত টেনশন করছো কেন মা? শান্ত হয়ে একটু আমার পাশে বসো তো। সুলতানা বসলে। শামা নক্কাটা বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমাকে একটা পরামর্শ দাও তো। কি পরামর্শ? খাদর সাহেব বিষয়ক একটা পরামর্শ। সুলতানা ক্ষীণ স্বরে বললেন, ওর কথা আসছে কেন? শামা বলল, ওর কথা আসছে কারণ ওরা আমাকে 1000 টাকা আর একটা আংটি দিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে আজই ওদের এসব ফেরত দেওয়া উচিত। আমি বাড়িওয়ালা চাচাকে বলে রেখেছি, উনি তার গাড়িটা আমাকে 3 ঘন্টার জন্য দিয়েছেন। আমি মন্টুকে নিয়ে বের হব, 2-একটা টুকটাক শপিং করব, তারপর খাতাউর সাহেবের বোনের বাসায় গিয়ে তার বোনের হাতে জিনিসগুলো দিয়ে আসব। তোমার দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। খাতাউর সাহেবের সঙ্গে আমার দেখা হবে না, কারণ উনি খুবই অসুস্থ। ছাদের চিলেকোঠার ঘরে তাকে বেশ কিছুদিন হলো তালাবদ্ধ করে রাখা হয়েছে। তুই এত খবর পেলি কোথায়? মাঝে মাঝে আমি ওই বাসায় টেলিফোন করি মা। কেন? মানুষটার অসুখ কমলো কিনা এটা জানার জন্য টেলিফোন করি। এ মানুষটা তো আমার স্বামীও হয়ে যেতে পারতো। পারতো না? আর আমাকে অনুমতি দাও, আমি আংটি ফেরত দিয়ে আসি। সুলতানা চিন্তিত গলায় বললেন, তোকে দিয়ে আসতে যাবে? তোকে যেতে হবে কেন? আংটি ফেরত দিতে হলে তোর বাবা যে ফেরত দিয়ে আসবে। শামা শান্ত স্বরে বলল, আংটি তো তারা বাবাকে দেয়নি, আমাকে দিয়েছে। কাজেই আংটি আমাকেই ফেরত দিতে হবে। সুলতানা বললেন, তুই আমার পরামর্শ চেয়েছিলি, আমার পরামর্শ হলো তুই যাবি না। শামা বিছানা থেকে নামল। বুকসেল থেকে একটা বই বের করলো। বইয়ের মাঝখানে রাখা একটা চিঠি মার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি চিঠিটা পড়ো, তারপর বলো আমার যাওয়া উচিত হবে কিনা। কার চিঠি? খাদাউর সাহেবের চিঠি। সে আবার কবে চিঠি লিখল? তিনি অসুস্থ হবার আগে চিঠিটা লিখছেন। সুলতানা নিচু গলায় বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে চিঠি লিখবে কেন? তুই কি এই চিঠির জবাব দিয়েছিস নাকি? শামা বলল, এত কথা কেন বলছো মা? চিঠিটা আগে তুমি পড়ো তো। সুলতানা চিঠি পড়ছে। চিঠি পড়তে গিয়ে তার হাত কাঁপছে। শামা, তোমার কাছে এই চিঠিটা লিখতে খুব অস্বস্তি লাগছে। খানিকটা লজ্জাও লাগছে। একবার ভাবলাম, এই চিঠি লেখাটা তো তেমন জরুরি না, না লিখলেও চলে। কিন্তু পরে মনে হলো চিঠিটা না লিখলে নিজের কাছে ছোট হয়ে থাকব। অন্তত এইটুকু আমার ব্যাখ্যা করা উচিত, কেন আমি অস্কারের ব্যাপারটা পুরোপুরি গোপন রাখাও। আমার ব্যাখ্যাটা যে তোমার কাছে গ্রহণযোগ্য হবে তা আমার কাছে মনে হচ্ছে না। আমার নিজের কাছেই ব্যাখ্যা গ্রহণযোগ্য না। তাহলে ব্যাখ্যাটা দিচ্ছি কেন? মানুষের স্বভাব হচ্ছে খুব বড় ধরনের ভুল করলেও কেন ভুল করলো তার একটা ব্যাখ্যা সে দাঁড় করায়। যতটা না অন্যের, তার চেয়ে বেশি নিজের জন্যে। মূল কথা না বলে অন্য গীত গাইছি। তোমার নিশ্চয়ই খুব বিরক্ত লাগছে। একটু ধৈর্য ধরো, এক্ষুনি আমার সব কথা বলা হয়ে যাবে। আমার ছেলেবেলার একটা গল্প বলবো। গল্প শেষ হওয়া মানে আমার সব কথা শেষ হওয়া।
আমার তখন ৭ বছর বয়স, ক্লাস 2তে পড়ি। জন্ম থেকেই অসুখ-বিসুখ আমার লেগেই আছে। ২ দিন পর, পর জ্বরে পড়ি। ঠান্ডা লাগলেই সর্দি কাশি। বাবা আমার অসুখ নিয়ে খুবই বিরক্ত। একদিন আমার মাকে বললেন, "শুধুমাত্র তোমার পুত্রের চিকিৎসার জন্য বাড়িতে একজন ডাক্তারকে জায়গির রাখা দরকার। ডাক্তার ঘরেই থাকবে, খাবে আর ১২ মাস আমার ছেলের চিকিৎসা করাবে।" তবে আমি সিদ্ধান্ত নিয়েছি ওর চিকিৎসা আমি করব। প্রতিদিন আমার সঙ্গে সে ১ মাইল হাঁটবে। ফজরের নামাজের পর একে তুমি কানে ধরে বিছানা থেকে তুলবে। আমি রোজ একে নিয়ে শান্তিকোনা পুলের কাছের বটগাছ পর্যন্ত যাব, আবার ফিরে আসব। এই চিকিৎসার নাম হাঁটা চিকিৎসা। এই চিকিৎসা ১ মাস করলে তোমার ছেলের আর কোনো চিকিৎসা লাগবে না। ঝড়, বৃষ্টি, তুফান, সাইক্লোন, টাইফুন কোনো অবস্থাতেই এ হাঁটা বন্ধ হবে না। বাবা যা বলেন তাই করেন। জমিদারি ভাবভঙ্গি আমাদের পরিবারের কারো মধ্যেই ছিল না, শুধু বাবার মধ্যে ছিল। আরম্ভ হলো আমার হাঁটাহাঁটি। শুরুতে ব্যাপারটা যত ভয়ঙ্কর হবে বলে আমার মনে হচ্ছিল, দেখা গেল ব্যাপারটা অতটা ভয়ঙ্কর না। বাবার মতো গম্ভীর ভারিক্কি ধরনের মানুষও সারা পথে আমার সঙ্গে গল্প করেন। যে বাবার ভয়ে বাড়ির সবাই তটস্থ হয়ে থাকে, দেখা গেল সকালবেলায় বাবা সেই বাবা না। সকালবেলায় বাবা খুবই মজার একজন মানুষ। একেক দিন তিনি একেক রকম মজা করতে থাকেন, হাঁটে। আমি মহা উৎসাহে তার আঙ্গুল ধরে থাকি। আমার বড়ই ভালো লাগে। একদিন ভোরে আকাশ খুব মেঘলা করেছে। বৃষ্টি নামি নামি করছে। বাবা আমাকে নিয়ে বের হবেন। মা বললেন, "দিন খারাপ, ঝড় বৃষ্টি হবে। আজ বের না হলে হয় না?" বাবা ধমক দিয়ে বললেন, "কি বলেছিলাম? ঝড়, বৃষ্টি, তুফান, সাইক্লোন কোন অবস্থাতে হাঁটা বন্ধ হবে না।" মা বললেন, "ছাতা নিয়ে যান।" বাবা বললেন, "ছাতা কিসের? বৃষ্টি হলে ভিজতে ভিজতে যাব। তো শরীর পোক্ত হবে। সামান্য ঠান্ডা বাতাস লাগলে সর্দি জ্বর এসব হবে না।" আমি বাবার হাত ধরে রওনা হলাম। সান্ধিকোনা পুলের বট গাছের কাছে যাওয়ার আগেই তুমুল বর্ষণ হলো। বাবা বললেন, "বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে রে বেটা?" আমি বললাম, "ভালো।" বাবা হাসতে হাসতে বললেন, "এক কাজ কর, শার্ট প্যান্ট খুলে নাঙ্গু বাবা হয়ে যা। আশেপাশে দেখার কেউ নেই। সারা শরীরে বৃষ্টির পানি লাগলে জীবনে কোনোদিন ঘামাচি হবে না।" আমি বললাম, "লজ্জা লাগে।" বাবা বললেন, "দূর বেটা, কে দেখবে? দেখবে শুধু আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে কিসের লজ্জা?" আমি শার্ট খুলে ফেলেছি। প্যান্ট খুলতে যাব, হঠাৎ দেখি বাবা কেমন করছেন। যে হাতে তিনি আমাকে ধরেছিলেন সে হাতও কাঁপছে। তিনি বীরবর করে বললেন, "বাবারে, মহাবিপদ। আজ আমার মহাবিপদ।" আমি দেখলাম বটগাছের পেছন থেকে ৫-৬ জন মানুষ বের হয়ে এলো। খুবই সাধারণ গ্রামের চাষাভুষা মানুষ। তারা আমাদের দিকে দৌড়াতে শুরু করল। পরের ঘটনাগুলো ঘটল অতি দ্রুত। আমি দেখলাম এরা বাবাকে কাদার মধ্যে ফেলে দিয়েছেন। একজন গরু জবাই করার মস্ত বড় ছুরি বের করেছে। বাবা গঙ্গাতে গঙ্গাতে বলছেন, "তোমরা আমার একটা কথা রাখো, এই দৃশ্য যেন আমার ছেলে না দেখে, তাকে সরাই নিয়ে যাও। আমাকে দয়া করার দরকার নাই, আমার ছেলেকে দয়া করো।" এ দয়া তারা করল না। বাবার কাছ থেকে ৪-৫ হাত দূরে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর দৃশ্য আমি দেখলাম। লোকগুলো যেমন দ্রুত এসেছিল, সেরকম দ্রুতই চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম আমার জবাই করা বাবার পাশে। কি বৃষ্টি! বাবার উপর বৃষ্টির পানি পড়ছে। আর সেই পানি দেখতে দেখতে টকটকে লাল হয়ে যাচ্ছে। আমি এক মুহূর্তের জন্য বাবার উপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারলাম না। আমি তাকিয়ে রইলাম। সেই থেকে আমার অসুখের শুরু। ২-৩ বছর পর পর বর্ষার সময় অসুখটা হয়। যখন খুব বৃষ্টি হতে থাকে, তখন বৃষ্টির দিকে তাকালে হঠাৎ আমার মাথার ভেতরটা ফাঁকা হয়ে যায়। হঠাৎ মনে হয় আমি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছি। আমার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে। আর বৃষ্টির ফোঁটাগুলি অদ্ভুত উপায়ে লাল টকটকে হয়ে যাচ্ছে। আমাকে সুস্থ করার অনেক চেষ্টা করা হয়েছে। বড় বড় ডাক্তাররা আমাকে দেখেছে। আমাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।
সেখানে একজন বড় সাইকিয়াট্রিস্ট আমাকে দেখেছেন। কোনো লাভ হয়নি। সে সাইকিয়াট্রিস্ট আমাকে বলে দিয়েছেন, আমি যেন কখনো বৃষ্টির না দেখি। আকাশ মেঘ করলেই যেন আমি ঘরে ঢুকে জানালা বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। সে চেষ্টাই এখন করি। এই হলো আমার গল্প। খুবই ভয়ংকর গল্পে। আমি চেষ্টা করেছি সহজভাবে বলতে। তা কি আর সম্ভব? এমন ভয়ংকর গল্প কি আর সহজে করা সম্ভব? শামা, এখন বলি আমি আমার অসুখের কথাটা কেন গোপন করলাম? কেন জানি এক সময় আমার মনে হলো, প্রবল বৃষ্টির সময় কেউ যদি গভীর মমতায় আমার হাত ধরে থাকে এবং আমার কানে কানে বলে, কোনো ভয় নেই। আমি তোমার পাশে আছি। আমি তোমার হাত ধরে আছি। আমি এক মুহূর্তের জন্যও হাত ছাড়ব না। তাহলে হয়তো আমার অসুখটা হবে না। একসময় বৃষ্টিটা আমার কাছে সহনীয় হয়ে উঠবে। কে জানে একদিন হয়তো সেই মেয়েকে সঙ্গে করে নিয়ে বৃষ্টিতে ভিজতেও পারব। আমার এ ধরনের চিন্তার পেছনে কোনো যুক্তি ছিল না। ছিল বিশ্বাস। ডুবন্ত মানুষ খড়কুটো চেপে ধরে। আমিও তাই করতে চেয়েছি। আমি খুবই ভুল করেছি। আমি তো আর তোমাদের মতো সুস্থ স্বাভাবিক না। ভুল তো আমি করব। শেষবার ঈশার সঙ্গে যখন কথা হয়েছে, সে আমাকে বলেছে, অন্য এক জায়গায় তোমার বিয়ের কথা হচ্ছে। তোমার খুব ভালো বিয়ে হোক এটাই আমি মনে প্রাণে কামনা করি। তোমার সঙ্গে আমার অতি সামান্য পরিচয় যেন কোনো অবস্থাতেই তোমার মনে ছাপ না ফেলে, এই প্রার্থনা করছি। আরেকটা কথা মাঝে মধ্যে এসে আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছে। এটা নিয়ে তুমি রাগ করো না। এই চিঠিটা এশাকে দেখিও। শেষবারে টেলিফোনে আমার সঙ্গে তার কথা বলার ভঙ্গি থেকেই বুঝেছি, সে আমার গোপন করার ব্যাপারটায় খুব কষ্ট পেয়েছে। এই চিঠিটা পড়লে তার কষ্ট সামান্যও কমতে পারে। ইতি আতাউর। সুলতানা চিঠি ভাঁজ করে টেবিলে রাখলে। শামা বলল, মা, তুমি কিছু বলবে? সুলতানা চুপ করে রইলেন। শামা শান্ত গলায় বলল, মা তুমি বলো, আমি কি ওনার সঙ্গে দেখা করে বলবো চিঠিটা পড়ে আমার মন খুব খারাপ হয়েছে। আপনার উপর আমি রাগ করেছিলাম ঠিকই, আর আমার আর কোনো রাগ নেই। বলো মা, এটাও কি আমি বলবো না? সুলতানা জবাব দিলেন না, চুপ করেন। শামা মুতালেব সাহেবের গাড়ি নিয়ে বের হয়েছে। মুতালেব সাহেব নিজেও গাড়িতে আছেন। তিনি শামাকে নিয়ে পিছনের সিটে বসেছেন। ঝুম বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি যে গাড়িতে বসে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। মোতালেব সাহেব বললেন, এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাচ্ছি রে? শামা বলল, জানি না চাচা। মোতালেব সাহেব বিরক্ত গলায় বললেন, তুই কোথায় যাবি তা না জেনেই বের হয়েছিস? শামা বলল, আমরা কি করব না করব তাকে আমরা সবসময় জানি। মোতালেব সাহেব জবাব দিলেন না। তিনি হঠাৎ লক্ষ্য করলেন শামা কাঁদছেন। টপ টপ করে শামার চোখ দিয়ে পানি পড়ছে। শামা বলল, চাচা, আমি গাড়ির কাজটা নামিয়ে দেই। মোতালেব সাহেব বললেন, ভিজে যাবি তো। চাচা, আজ আমার ভিজতে ইচ্ছা করছে। মোতালেব সাহেব নরম গলায় বললেন, তোর যা করতে ইচ্ছে করছে কর, আমি আছি তোর সঙ্গে। মারে, তুই কাঁদছিস কেন? শামা জবাব দিল না। সে জানালার কাচ নামিয়ে মুগ্ধ হয়ে বৃষ্টি দেখছে। সে কি করবে? সে কি গাড়িতে করে খানিকক্ষণ ঘুরে বাসায় ফিরে যাবে? যে মানুষটা মাদ্রাসার ধাঁধার জবাব ঠিকঠাক দিতে পেরেছিল, তার সঙ্গে জীবন শুরু করবে? নাকি আতাউর নামের মানুষটার কাছে উপস্থিত হয়ে বলবে, হ্যালো মিস্টার, আসুন তো আমার সঙ্গে বৃষ্টি দেখবেন। আজ আমরা বৃষ্টি বিলাস করব। কোনো ভয় নেই। আমি সারাক্ষণ আপনার হাত ধরে রাখবে। এক মুহূর্তের জন্যেও হাত ছাড়বে না। কি করবে শামা? শামা কাঁদছে। শাড়ির আঁচলে সে চোখ মুছছে। কোনো বড় সিদ্ধান্ত সে নিয়েছে। মস্ত বড় কোনো সিদ্ধান্ত নেবার আগে মেয়েদের চোখে সবসময় পানি আসে। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের
লেখা উপন্যাস বৃষ্টিবিলাস পর্ব ৭ এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শোনান।